নমস্কার। আমাদের ভিডিও যারা আপনারা নিয়মিত দেখেন তারা অনেকেই আমার সঙ্গে মেসেঞ্জার বা ইনস্টাগ্রামে যোগাযোগ করে বলেন আমাদের ভিডিওর আপডেট নাকি আপনারা পাচ্ছেন না। তাই সকলের আগে ছোট্ট একটা অনুরোধ করে নিই, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল ভিডিওস করে রাখবেন, তাহলে জিওপলিটিক্যাল এরকম ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে নিয়মিত। এবার আসল কথায় ফিরি। এবার ভারতবর্ষের সঙ্গে সরাসরি সংঘাতে গেল মোহাম্মদ ইউনূস সরকার। দেখুন, একটা সরকার যখন পতনের দিকে এগিয়ে যায় তখন তারা কি করছে, কেন করছে, বা এই করার পিছনে আফটার এফেক্টস কী হতে পারে কিছুই ভাবে না। মানে একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব দূরদর্শিতাহীন হলে, মানে দূরদর্শীহীন হলে যদি মসনদে বসে, তাহলে এর আফটার এফেক্টসে নিজের দেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তা কিন্তু তারা স্বপ্নেতেও ভাবে না। এবার বাংলাদেশের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হলো, যেখানে পরিষ্কারভাবে দাবি জানানো হলো ভারতকে যে হাসিনা যেন ভারতে বসে মুখ বন্ধ রাখেন। প্রসঙ্গত বলে রাখি, ঠিক 2 মাস আগে ভারতে বসে শেখ হাসিনা যেভাবে মুখ খুলছিলেন তার প্রতিবাদে মোহাম্মদ ইউনূস কিন্তু স্বয়ং এই দাবি করেছিলেন। তিনি বলেছিলেন শেখ হাসিনা বাংলাদেশে এখনই ফিরিয়ে আনার জন্য আমরা উদ্যোগ নেব না, কিন্তু শেখ হাসিনা যেন মুখ বন্ধ রাখে ভারতে। তাই ভারতকে আমরা অফিসিয়ালি জানাচ্ছি শেখ হাসিনাকে মুখ বন্ধ রাখার জন্য অনুরোধ জানানো হোক। এবার প্রশ্ন হলো, এক অন্তর্বর্তী সরকার 3 মাস দায়িত্ব নিয়েও বাংলাদেশের এখনও কেন হাসিনা ফোবিয়াতে ভুগছে? ব্যক্তিগতভাবে আমার অ্যানালাইসিসে 5 থেকে 6টা পয়েন্ট আমি আপনাদের বলতে চাই, তাহলেই বুঝবেন কেন 3 মাস কেটে যাওয়ার পরেও শেখ হাসিনা ফোবিয়াতে ভুগছেন মোহাম্মদ ইউনূস। কেন নিজেদের ব্যর্থতাটা ঢাকতে সেই বারবার শেখ হাসিনা এবং ভারতবর্ষের দিকে তীর ছোড়া শুরু করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকার। কালকে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা পরিষ্কারভাবে বলেছেন হাসিনা এই যে বারবার মুখ খুলছে তার বিরুদ্ধে তারা ভারতকে চিঠি লিখেছেন, এবং ভারতের গণমাধ্যম যেভাবে বাংলাদেশ সম্পর্কে মিথ্যা প্রচার করছে তার বিরুদ্ধে স্ট্রং প্রোটেস্ট জারি করছে বাংলাদেশ সরকার। এবার ভারতের গণমাধ্যমের প্রসঙ্গ যখন আসে তখন পরিষ্কারভাবে বলে দিই, এই সকল বেসরকারি গণমাধ্যম কোনোভাবেই সরকার দ্বারা নিয়ন্ত্রিত নয়। এই সকল গণমাধ্যমের পলিসি কিন্তু ব্যক্তিগত একটা যাদের যে পরিচিতি এবং কর্পোরেট হাউসগুলো যেভাবে চলে, অর্থাৎ ইন্টারনাল পলিসিতে কিন্তু এই গণমাধ্যমের পলিসি ডিসাইড হয়। ফলে ভারত সরকার এদেরকে কন্ট্রোল করতে পারবে এই রকম আহাম্মক এবং এই রকম ভাবনা চিন্তা বাংলাদেশের পক্ষেই হয়তো ভাবা সম্ভব। পাশাপাশি তিনি বলেছেন দেশের সংবাদ মাধ্যমগুলো হলো অন্তর্বর্তীকালীন সরকারের সব থেকে বড় শক্তি। এটার মধ্যে আমি কিছু ভুল দেখি না, কারণ বাংলাদেশের শেষ 3 মাসে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত বিপজ্জনক। যারা সরকার বিরোধী কথাবার্তা বলতে শুরু করেছেন তাদের অ্যাক্রিডিটেশন কার্ড অবধি বাতিল করার ঘটনা কিন্তু আমাদের সামনে এসছে, যার বিরুদ্ধে স্বয়ং যুক্তরাষ্ট্র কিন্তু কথা বলেছেন। ফলে বাংলাদেশে গণমাধ্যম বাংলাদেশ সরকারের ভুল ত্রুটি খুঁজে আমাদের সামনে নিয়ে আসবে তা কিন্তু ভাবাই যায় না। একটা দেশের গণমাধ্যম হলো চতুর্থ স্তম্ভ, কিন্তু বর্তমানে ইউনূস সরকার যেভাবে গণমাধ্যমকে আষ্টে পিষ্টে বেঁধে কার্যত দাবিয়ে রাখার চেষ্টা করছে, সেখানে আর চতুর্থ স্তম্ভ হয়তো বাংলাদেশের গণমাধ্যমও নেই। কারণ তারা সেন্ট মার্টিনস দ্বীপকে নিয়ে প্রশ্ন করে না, তারা বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ে শেষ 3 মাসে কোনো প্রশ্ন করেনি। কেন বাংলাদেশ দেউলিয়া হয়ে গেছে সেই প্রশ্ন তারা করছেন না। কেন বাংলাদেশ বারংবার করে হাসিনা ফোবিয়াতে ভুগছে সেই প্রশ্ন তারা করছেন না। কেন হিন্দু সনাতনী সংখ্যালঘুরা দিনের পর দিন নিপীড়িত হচ্ছে সেই প্রশ্ন করছে না। কেন বাংলাদেশে বসে ইসকনকে বারংবার করে দেশ বিরোধী তকমা দেওয়া হচ্ছে সেই প্রশ্ন তারা করছেন না। কিন্তু তারা যে খবর প্রচারিত করছেন তা হলো সরকারকে প্লিজড করার জন্য, সরকারের মন জেতার জন্য, এবং আলটিমেটলি ভারতের মিডিয়া আসল সত্য দেখাচ্ছে বলে আন্তর্জাতিক স্তরে বাংলাদেশ কার্যত উলঙ্গ হয়ে যাচ্ছে বলে আজ ভারতের মিডিয়াকে কণ্ঠরোধ করার চেষ্টা করছে বাংলাদেশ সরকার। এবার ধরুন আমি ভারতে বসে আছি, আমি ভারতে বসে আমেরিকার কোনো মিডিয়া বিবিসি ধরুন কোনো একটা খবর ভারতের বিরুদ্ধে প্রকাশ করলো, আমি কি আমেরিকাকে চিঠি লিখে বিবিসির বিরুদ্ধে নালিশ করতে পারি? নিঃসন্দেহে পারি না, কারণ বিবিসি যেরকমভাবে খবর প্রচার করবে সেটা তার ইন্টারনাল পলিসিতে অনুমোদন হয়েছে, সেটা কর্পোরেট অফিসের স্টাইলে সেই খবরটিকে ওরা নিজেরা ইন হাউস মান্যতা দিয়েছে। ঠিক সেখানে সরকার বা রাষ্ট্র কিভাবে একটা বেসরকারি সংস্থাকে কন্ট্রোল করতে পারে সেটাই একটা বড় প্রশ্ন। এবার শেখ হাসিনা পর্বে আসি। দেখুন, শেখ হাসিনার মুখ বন্ধ করার জন্য মোহাম্মদ ইউনূস লাগাতার শেষ 3 মাস ধরে চেষ্টা করেছেন। এর পার্টিকুলারলি কিছু কারণ আছে বলে আমার মনে হয়। আপনারা যদি হাসিনার রাজনীতি এবং মোহাম্মদ ইউনূসের রাজনীতিটা বিশ্লেষণ করেন তাহলে এখানে কিন্তু কারণটি লুকিয়ে আছে বলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন। একজন আপাদমস্তক রাজনৈতিক চরিত্র যার রক্তে রাজনীতি, যেভাবে রাজনীতি সময় এবং সমাজটাকে দেখছেন মোহাম্মদ ইউনূস কিন্তু সেভাবে দেখতে পাচ্ছেন না। তাই শেখ হাসিনা যে সকল বিষয় বিবৃতি দিয়েছেন সেগুলো কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের ইস্যু, কিন্তু মোহাম্মদ ইউনূস যে বিষয়গুলো নিয়ে বিবৃতি দিচ্ছেন সেগুলো কিন্তু বাংলাদেশের মানুষের সাধারণ ইস্যু নয়। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে কি হবে না তার থেকে অনেক বেশি বাংলাদেশের ইম্পর্টেন্ট হলো মূল্য বৃদ্ধি।
আইন শৃঙ্খলা, সনাতনীদের উপর নির্যাতন এবং একটা শান্ত পরিবেশ, ব্যবসার পরিবেশ ফিরিয়ে আনা, অর্থাৎ সাধারণ মানুষের রাজনীতি কিন্তু মোহাম্মদ ইউনূস করছেন না। এবার 5 থেকে 6টা প্রশ্ন আমি একটুখানি আপনাদের সামনে তুলে ধরতে চাই। দেখুন, মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়েছে 3 মাসের বেশি হয়ে গেছে সময়, তা সত্ত্বেও তারা কেন হাসিনা ফোবিয়াতে ভুগে যাচ্ছেন, এটাই আমার কাছে একটা বড় প্রশ্ন। শেখ হাসিনা বাংলাদেশে নেই 3 মাস, কিন্তু সেই 3 মাসে বাংলাদেশের পরিস্থিতি কি হয়েছে যদি তারা একটু সাংবাদিক সম্মেলনে এসে বলেন। তারা গণমাধ্যমের দিকে আঙুল তোলার আগে নিজেদের দিকে আঙুল তুলে বলুক কেন বাংলাদেশে দিনের পর দিন আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, কেন আর্থিক মন্দা, কেন জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী, কেন এই আহতরা চিকিৎসার জন্য টাকা কড়ি পয়সা পাচ্ছে না সরকারের পক্ষ থেকে, কেন উপদেষ্টা সমন্বয়করা দিনের পর দিন নোংরা রাজনীতি করতে গিয়ে বাংলাদেশকে ডুবিয়ে দিচ্ছেন। এই সকল প্রশ্নের উত্তর নেই বলেই তারা ফের শেখ হাসিনাতে ফিরে গেছেন। শেখ হাসিনা ভারতে বসে কি বলল না সেটা ইউনূস সরকারের কিছু যায় আসে কি? নিঃসন্দেহ নয়। যদি কেউ যদি নিজের পারফরমেন্সের উপর বাজি ধরেন, আত্মবিশ্বাসী হন, তাহলে কিন্তু এই সকল তুচ্ছ ব্যাপার আলটিমেটলি কোনো কাজেই লাগার কথা নয়। মানে জো বাইডেন এখন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কি বলছেন সেটা সত্যি কোনো ম্যাটার করে না। ফলে শেখ হাসিনা এখন দেশের মসনদে নেই, কিন্তু তা সত্ত্বেও মানে হাসিনা ফোবিয়াতে ভুগে কার্যত মোহাম্মদ ইউনূস বুঝিয়ে দিচ্ছেন শেখ হাসিনাই এখনো দেশের প্রধানমন্ত্রী। কারণ শেখ হাসিনার কথা যেভাবে বিশ্বের অন্য দেশ গুরুত্ব দিচ্ছে, মোহাম্মদ ইউনূসকে কিন্তু সে অর্থে পাত্তাও দিচ্ছেন না। পাশাপাশি হাসিনা মুখ খোলা মানেই কিন্তু তাদের আসল চরিত্র বেরিয়ে যাচ্ছে। ফলে তারা যে ডাহা ফেল করেছে তা কিন্তু আন্তর্জাতিক স্তরে চর্চার বিষয় হয়ে যাচ্ছে। হাসিনা কিন্তু পাড়ার ওই সমন্বয় পল্টু মস্তানদের মতো পাড়ার ছুটকো নেতা নেত্রী নন। তিনি দেশের প্রধানমন্ত্রী এবং তিনি দেশকে প্রায় 10 থেকে 12 বছর কার্যত রুল করেছেন। তার সঙ্গে আন্তর্জাতিক একাধিক নেতা নেত্রীর অত্যন্ত ভালো সম্পর্ক, প্রভাবশালী বিভিন্ন দেশের সঙ্গে তিনি 10টা বছর ধরে লিয়াজা মেনটেন করেছে। এই মেনটেন করার সময় হাসিনার কথা যথেষ্ট গুরুত্ব সহকারে প্রচার হবে, এটাই তো স্বাভাবিক। আর সেখানেই হয়তো মোহাম্মদ ইউনূস ভয় পাচ্ছেন যে মোহাম্মদ ইউনূসের আসল চরিত্র বা মোহাম্মদ ইউনূস সরকারের যে আসল ব্যর্থতা তা বারংবার করে হাসিনা মুখ খোলাতে গোটা আন্তর্জাতিক স্তরে কিন্তু এক্সপোজড হয়ে যাচ্ছে। পাশাপাশি হাসিনা কোন কোন বিষয়ে মুখ খুলেছেন আপনারা বুঝুন। হাসিনা সেন্ট মার্টিনস নিয়ে মুখ খুলেছেন, হাসিনা অর্থনীতি নিয়ে মুখ খুলেছেন, হাসিনা সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে মুখ খুলেছেন। আর যখন এই সকল বিষয় নিয়ে তিনি মুখ খুলেছেন তখন এই বিষয়গুলো মানুষ কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে। মানুষও রিলেট করতে পেরেছে যে হাসিনা ভারতে থাকুক বাংলাদেশ, তারা সাধারণ মানুষের কথা বলছেন, আওয়ামী লীগ সাধারণ মানুষের জন্য লড়ার কথা ভাবছেন এবং যে ভুল ত্রুটি হয়েছে বা যদি হয়ে থাকে সেগুলো কাটিয়ে ফের একবার উন্নততর বাংলাদেশ গড়ার জন্য শেখ হাসিনা বাংলাদেশ সম্পর্কে ওয়াকিবহাল হয়ে ভারতবর্ষে বসে ডাক দিচ্ছেন। ফলে সেখানেই কিন্তু ইউনূস সরকারের সব থেকে বড় মাথা ব্যথার কারণ। পাশাপাশি আন্তর্জাতিক স্তরে হাসিনা মুখ খোলা মানেই কিন্তু বাংলাদেশের আসল চরিত্র এক্সপোজড হচ্ছে। আপনারা যদি দেখেন, হাসিনা এর আগে ছাত্রলীগকে ব্যান করা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কেন বাংলাদেশের আওয়ামী লীগের এই সমর্থকদের উপর পুলিশি নির্যাতন, সেনাবাহিনীর অত্যাচার হচ্ছে সে বিষয়ে প্রশ্ন তুলেছিলেন। আর এরপরেই কিন্তু যুক্তরাষ্ট্র সরকার পরিষ্কারভাবে বিবৃতিতে জানিয়েছেন কোনো রাজনৈতিক দলের ক্ষমতা সাধন ক্ষমতা ছেদ করা কিংবা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা দেশ চালানোর জন্য তারা বদ্ধপরিকর। অর্থাৎ সব মিলিয়ে হাসিনা যে ইস্যুগুলোকে সামাজিক মাধ্যমে নিয়ে আসছেন সেগুলো কিন্তু প্রভাবশালী দেশ ভারত এবং যুক্তরাষ্ট্র গোগ্রাসে গিলেছে। আর এখানেই কিন্তু হাসিনার দূরদর্শিতা মোহাম্মদ ইউনূসের থেকে অনেক গুণে গিয়ে তিনি ভেবেছিলেন আওয়ামী লীগ বা ছাত্রলীগকে ব্যান করলেই হয়তো মানুষ সব কিছু ভুলে যাবেন, কিন্তু আলটিমেটলি খেলা যে ঘুরছে তা তিনি বুঝতে পেরেছেন অনেক পরে। আর পেরেছেন বলেই এখন সব কিছু ছেড়ে ছুড়ে হাসিনার মুখ বন্ধ করতে হবে সেই বিষয়ে উঠে পড়ে লেগেছেন। কেন ভাই, আপনারা তো বলেছিলেন 17 নভেম্বরের অবধি আপনারা হাসিনাকে জেলে নিয়ে আসবেন, আপনারা তো বলেছিলেন 17 নভেম্বরের মধ্যে হাসিনাকে আদালতে আত্মসমর্পণ করতে বাধ্য করবেন। কোথায় গেল 17 নভেম্বর? আজকে তো 15 তারিখ হয়ে গেল, আর দুদিনের মধ্যে আপনারা হাসিনাকে বাংলাদেশে নিয়ে যাবেন তো? মানে এই প্রশ্ন আমার কাছেও কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। কারণ আপনারা কিছুদিন আগে প্রেস কনফারেন্সে বললেন আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে হাসিনার বিরুদ্ধে, 17 নভেম্বরের মধ্যে আপনারা ভারতের থেকে হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসবেন, সাধারণ মানুষকে উপহার দেবেন। আওয়ামী লীগ ফ্যাসিবাদী রাজনীতি করে এবং ফ্যাসিবাদের সর্বময় নেত্রী শেখ হাসিনাকে জেলে ঢোকাবেন 17 নভেম্বরের মধ্যে। আজকে তো 15 নভেম্বর, আপনারা দুদিনের মধ্যে শেখ হাসিনাকে দেশে নিয়ে যাবেন তো? এই প্রশ্ন কিন্তু আমার থাকলো। আর যদি না পারেন তাহলে আপনারা ব্যর্থতার দায় স্বীকার করে শুধুমাত্র ভারত বিরোধিতাকে উস্কে দিয়ে মসনদে না বসে
পদত্যাগ করে দেশ ছাড়ুন, তাহলেই বুঝবো আপনাদের মনের যে কথা, মুখের যে কথা, তার আসল দাম আছে। আলটিমেটলি দিনের শেষে আপনারা যে কত বড় শূন্য, ব্যর্থ, তা আন্তর্জাতিক মহলও কিন্তু বুঝতে শুরু করেছে। পাশাপাশি এই শেখ হাসিনা দেখবেন সনাতনীদের উপর অত্যাচার নিয়ে মুখ খুলেছে, এবং তারপরেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প গোগ্রাসে একটি টুইট করেছেন। তিনি পরিষ্কারভাবে বলেছেন সনাতনীদের উপরেই অত্যাচার আমেরিকা কোনোভাবেই মেনে নেবে না। অর্থাৎ হাসিনার কথা বলা মানেই এই পার্টিকুলার এই বিষয়টার গুরুত্ব কিন্তু 4 থেকে 5 গুণ বেড়ে যায়, যেখানে ডোনাল্ড ট্রাম্পের মতো পৃথিবীর অন্যতম প্রভাবশালী এক দেশের প্রেসিডেন্টও টুইট করতে বাধ্য হন। ফলে নিঃসন্দেহে শেখ হাসিনার মুখ যদি বন্ধ করানো যায়, তাহলে বাংলাদেশের বর্তমান অবস্থা আন্তর্জাতিক স্তরে পৌঁছাবে না, তা কিন্তু বুঝতে পেরেছে এই মোহাম্মদ ইউনূস। পাশাপাশি আপনারা দেখবেন হাসিনা কিন্তু এই সকল বার্তা দেওয়ার মাধ্যমে বুক স্তর, মানে যারা মানে গ্রাউন্ড লেভেল ওয়ার্কার, বুথ স্তরের কর্মী, তাদের কিন্তু মানে সাহস জোগানোর চেষ্টা করছেন। তারা বুঝতে পেরেছেন হাসিনাই ফিরছে, এবং হাসিনা এই ধরনের কথাবার্তা বলে কার্যত কিন্তু ইউনূস সরকারের উপর প্রেশার ক্রিয়েট করছে। মানে আওয়ামী লীগের যে বিপুল পরিমাণে ভোট, বিপুল পরিমাণে বুথ স্তরের কর্মী যারা একটুখানি ভয়ে লুকিয়ে আছেন, তারা কিন্তু আজ মানে কালকে আত্মবিশ্বাসী হচ্ছেন যখন শেখ হাসিনা নিজে এক একটা ইস্যু সকলের সামনে অ্যারাইজ করছেন, এবং সেই ইস্যুগুলো নিয়ে আন্তর্জাতিক স্তরে আলোচনা হচ্ছে। ফলে নিঃসন্দেহে শেখ হাসিনার এই বার্তার পিছনে অসম্ভব ভালো একটা রাজনৈতিক এবং কূটনৈতিক চাল আছে বলে আমার মনে হয়, যা মোহাম্মদ ইউনূস ধরতেই পাচ্ছেন না। দিনের পর দিন আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের উপর তারা কেস দিচ্ছেন, মিথ্যা মামলায় জেলে ঢোকাচ্ছেন, কিন্তু আলটিমেটলি তাদের যে আত্মবিশ্বাস, তাদের যে অহংকার, তাদের যে রাজনীতি করার উদ্যম, সেটা কিন্তু কোনোভাবেই টলাতে পারছেন না। নির্বাচনের ঘোষণা হলেই তারা যে আবার ঝাঁপিয়ে পড়বেন, তা কিন্তু শেখ হাসিনা ভালো করেই বুঝতে পেরেছেন, এবং কোনোভাবেই এই যে বিপুল পরিমাণ ভোট ব্যাংক আওয়ামী লীগের থেকে দূরে সরে যাবে না, তা শেখ হাসিনা জানেন, এবং তাদেরকেই কার্যত চার্জ আপ করার জন্য দিনের পর দিন এই ধরনের কথাবার্তা বলছেন, যা মোহাম্মদ ইউনূস এবং তার সমন্বয়করাও হয়তো বুঝতে পেরেছেন বলেই শেখ হাসিনার মুখ বন্ধ করার জন্য উদ্যোগী হয়েছেন। পাশাপাশি দেখবেন শেখ হাসিনা একটা ভাইরাল ফোন কলে পুলিশ বাহিনী, সেনাবাহিনীর উপরে একটি বার্তা দেওয়া ছিল। তারা বলেছিলেন এই সেনাবাহিনী, এই পুলিশ বাহিনীকে তো আমি বিভিন্ন জায়গায় ডিপ্লয় করেছি, তারা এই ধরনের আচরণ করছে কেন? দেখুন, এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক চাল বলে আমার মনে হচ্ছে। কেন মনে হচ্ছে? কারণ এই পুলিশ বাহিনী, সেনাবাহিনীর শেষ 3 মাসের যে ভূমিকা, তা সব থেকে বেশি প্রভাব বিস্তার করছে আওয়ামী লীগের নেতা সমর্থকদের উপর। সব থেকে বেশি তারা জুলুম চালিয়েছে সনাতনী সংখ্যালঘুদের উপর। হাসিনা যখন এই সকল বিষয়ে ওয়াকিবহল, হাসিনা যখন এইসব বিষয়ে মানে মুখ খুলতে শুরু করেছেন, তখন এই সেনাবাহিনী, পুলিশ বাহিনীর হয়তো ভীত সন্ত্রস্ত হবেন। যদি শেখ হাসিনা ফের একবার ক্ষমতায় আসেন, বা তিনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কামব্যাক করেন, তাহলে কিন্তু এদের চাকরি জীবন বা এরাও বিচারের আওতায় আসতে পারে। অর্থাৎ সব মিলিয়ে হাসিনাকে না থামাতে পারলে ভারত থামবে না, হাসিনাকে না থামাতে পারলে যুক্তরাষ্ট্রের মুখটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যাবে না। আর তার জন্য সব কিছু ছেড়ে দিয়ে ফের একবার হাসিনার মুখ বন্ধ করার জন্য ভারতকে চিঠি লিখলেন এই মোহাম্মদ ইউনূসের সরকার। কিন্তু এর আগে যেখানে মোহাম্মদ ইউনূস স্বয়ং হাসিনাকে মুখ বন্ধ করার জন্য ভারতের কাছে আবেদন করেছিলেন, তখনই ভারত এই বিষয়ে কোনো মানে পদক্ষেপই করেনি। আর এখানে মোহাম্মদ ইউনূস সরকার বা স্বরাষ্ট্র উপদেষ্টা যখন চিঠি লিখছেন, ভারত এই বিষয়ে পদক্ষেপ করবেন, আপনারা ভাবলেন কিভাবে? আপনারা দিনের পর দিন এইসব চিঠি লিখে নিজেদের মান সম্মান নষ্ট করছেন। কারণ শেখ হাসিনা ভারতবর্ষের অতিথি, তাকে অতিথি আপ্যায়নে রাখা হয়েছে। এবার আমার বাড়িতে কেউ ঘুরতে এলে আমি কি তাকে বলতে পারি মুখ বন্ধ রাখবে? ভারতবর্ষ এত বড় ভুল কি কোনোদিন করবে? নিঃসন্দেহে করবে না। ভারতবর্ষ যদি হাসিনার মুখ বন্ধ করতে বলে, তাহলে সেখানেই কিন্তু ভারতবর্ষের যে আত্ম অহংকার, গরিমা, সেটা অনেকটাই পিছিয়ে যাবে। মোহাম্মদ ইউনূসও কিন্তু জানেন এটা, আর জেনে বুঝেও দিনের পর দিন এই ভুলগুলো করে যাচ্ছেন, এবং আন্তর্জাতিক স্তরে ভারত বাংলাদেশ সম্পর্ককে খারাপ জায়গায় নিয়ে তো যাচ্ছেন, উল্টে বাংলাদেশের যে সম্মান শেখ হাসিনা করে গেছিলেন সেটাও কিন্তু ধূলিসাৎ করছেন। সব মিলিয়ে হাসিনা ইস্যুতে ফের একবার মোদি বনাম ইউনূস, ভারত বনাম বাংলাদেশের উত্তাপ কিন্তু চরমে। ভারত কি বলে তা দেখার জন্য নিঃসন্দেহে অপেক্ষা করতে হবে। কিন্তু দৃঢ়ভাবে আপনাদের বলে দিই, ভারত কখনোই হাসিনাকে মুখ বন্ধ করতে বলেনি, বলবে না, এবং ভবিষ্যতেও এই সম্ভাবনাও নেই, যা মোহাম্মদ ইউনূসের আহাম্মক উপদেষ্টারা বুঝেও বুঝতে পারছেন না। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।